সাহিত্য সাহিত্য জাতির মেরুদণ্ড, আর তাই হয়তোবা নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরুকে বাঙালিরা জাতির আইকন বলে ভাবি। আর এই সাহিত্য নিয়ে যত আলাপ যত আলোচনা আমরা করব ততই হব ঋদ্ধ থেকে ঋদ্ধতর, কারণ পরবর্তী প্রজন্মকেও সাহিত্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বর্তায়। একেবি টিভি নিয়ে আসছে সাহিত্যের অনুষ্ঠান সাহিত্য বাসর। কি হবে এই অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে থাকবো আমি এবং অবশ্যই আপনারা কোনো একজন কবি এবং সাহিত্যিককে নিয়ে বসে সাহিত্য সমুদ্রে ডুবকি মারব। দেখবেন উঠে আসবে মুঠো মুঠো মুক্ত মনি। রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই একেবি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর। এক হায়না রাত্রিতে মেয়েটা বেধবা হয়। তার পোয়াতি ফাগুন আগুনে চেটে পুটে খায়। তাও কিছুটা জ্যোৎস্না মেয়েটা সাদা থানে বেঁধে রাখে। তার মন মাঝে মাঝেই বৃন্দাবনবাসী হতে চায়। তার লুকোনো জোনাকি টিপ বলে, আমি বৃন্দাবনে যাব। নমস্কার, নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা চলে এসেছি একেবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে। আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছে কবি মধুমিতা বাউরি। তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? খুব ভালো লাগছে। তো এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? হয়েছে, মোটামুটি ভুল জায়গায় নেমেছিলাম। আচ্ছা, চলে এসেছি। তুমি তো প্রকৃতির কোলে থাকো। হ্যাঁ, একদম একদম আগরতলার এই যে যানজট, তারপর ধোয়া টোয়া সবকিছু সেখানে, এগুলো আমরা প্রতিনিয়তই আমাদের মানে ব্যতিব্যস্ত করে তোলে। তো তুমি তো আছো সবুজের কোলে। হ্যাঁ, একদম চারা বাগানের কোলে বলতে পারেন। একদম। আচ্ছা, কোন চা বাগানটা তোমার? এটা হচ্ছে আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টের অন্তর্গত মূর্তিছড়া চা বাগান। আচ্ছা, 4 নম্বর ওয়ার্ডে আমি থাকি। আচ্ছা, পুরো বাগানেই থাকি। বস্তি আছে, বস্তি, আমরা বস্তিতে থাকি না, আমরা বাগানেই থাকি। আচ্ছা, তো জায়গাটার নাম? জায়গাটা মূর্তিছড়া, উড়িয়া টিলা বলে। হ্যাঁ, উড়িয়া টিলা। আমরা যে টিলাতে আছি ওই পাড়াটার নাম উড়িয়া টিলা। ওখানে মানে উড়িয়া জাতি মানে অনেক আছে, ওই জন্য ওটার নাম উড়িয়া টিলা। আচ্ছা, ভীষণ ভালো লাগছে শুনে যে সুদূর উড়িয়া টিলা থেকে এসে আমাদের একেবি টিভি সাহিত্য বাসরে উপস্থিত হয়েছে মধুমিতা বাউরি কবি। প্রথমে কি শোনাবে আমাদের? প্রথমে শোনাবো আমি বলছি আমাদের যে বাগানের যে মহিলারা যে কাজের জন্য যাওয়ার জন্য সকালবেলা উঠেই যা মনে মনে বা সারাদিন যা ভাবে, ওইটার জন্য আমি একটা কবিতা লিখেছিলাম। আচ্ছা, যে ওরা কিভাবে মানে পুরো দিনটা ওদের যায়, রাতটা যায়, ওটা নিয়ে আমি লিখেছিলাম। তো আমি প্রথমে সেটাই বলবো। আচ্ছা, শীর্ষক রেখেছিলাম আমি জিরাবার সময় নাইখে। আচ্ছা, জিরাবার সময় নাইখে ঘন্টিটা যে মারে দিল, আধা খাওয়া হয়েছে হামার, সর্দারটা ডাকে দিল, ফজিরে উঠলি হামি মুরগি ডাকার লগে, জলদি জলদি ঘরের কাম করলি, কামজারি যাব বলে, ছানাটাকে হামার খাওয়াতে নাই পারলি, মনে মনে ভাবছি ছানাপুনারা ঘরে কি করছে, খাওয়াতে নাই পারে আসে আজ মনটা হামার বেজান কাঁদছে, জিরাবো হামি কেমনে বলন, কেমনে বানাবো খানি চিন্তা সাঁতাছে, ঘরে লাখড়ি যে ফুরাই গেছে, লাখড়ি কুড়াছি তো সর্দারটা গাইল দিছে, সারাদিন টিলাই টিলাই ঘুরে পাতা হামি তুলি, বেজান দুখায় হাত পাও হামার, হামি কাউকে নাই বলি, হামার জিরাবার সময় নাইখে, ঘরে যায় হামি খানি বনাবো, ছানা পুনাকে খাওয়াবো হামি খাবো, বলন হামি কেমনে জিরাবো, নাই জিরাই কাম করে যাচ্ছি জীবন ভর, হবে খামার সময় একদিন, আমার সময় আসবে জিরাবার একদিন, গায়ে জড়াবো হামি সাদা মার্কিন, সব কাম ফুরাই যাবে,
সর্দারটা হামকে গাল নাই দিবে, আমি হক ফুরাই জিরাবো তখন, 3.5 হাত মাটির ঘরে থাকবো রেমন তখন, তোরা আমাদেরকে বাঁচতে দে থোড়া, জিরাতে দে নথোড়া আমরাকে। বাহ, অপূর্ব অপূর্ব। অনুষ্ঠানের শুরুতেই দারুণ একটা কবিতা দিয়ে আমরা শুরু করলাম, মধুমিতা বাউরির কবিতা। আমরা চলে গেছি একদম মধুমিতা বাউরির একদম সেই বাগানের চা বাগানের এক মায়ের ব্যাকুলতা, তার সন্তানের জন্য ব্যাকুলতা, তার অর্থাভাব সবকিছু উঠে এসেছে এই কবিতায়, তাই না? হ্যাঁ, একদমই এরকমই হয়। এরকমই হয়। হ্যাঁ, এরকমই হয়। মাটির কবিতা লেখো তুমি, তোমার কবিতা কি এগুলি বেশি উঠে আসে? মানে হ্যাঁ, ওইগুলো দেখি, যে ওগুলো দেখি ছোটবেলা থেকে দেখে আসছি। ইভেন আমার মা যে ছিলেন উনিও কাজ করেছেন এক সময়, এখন করেন না, এখন উনি চাকরি করছেন, এখন করেন, আগে করতেন বলতে সকালে আমাদের একটা বলে নগদা, আচ্ছা ঠিক আছে, নগদা যেটা মানে নগদ দেওয়া হয়। আচ্ছা, আপনি যাবেন সকাল 4টেতে উঠে, ভোরে উঠে মানে যতটা পাতা তুলতে পারবেন সেটা পেয়ে যাবেন। 8টার পরে যখন ওজন হবে পেয়ে যাবেন, আর বাকিটা 8টার পরে তো হাজিরা। আচ্ছা, হাজিরা কাম হয়। এরপরে 2টোর সময় আবার একবার পাতি তোলা হয়, তারপর আবার 5টার সময়, আমাদের এখানে দেখেছি অনেক জায়গাতে 2টোর সময় ছুটি হয়, 4টের সময় হয়, আমাদের এখানে 5টা বাজে। আচ্ছা, অনেক বড় বাগান। আচ্ছা আচ্ছা, অনেক বড় বাগান। বাহ। আচ্ছা, শুনে নেব আরেকটা কবিতা। বলছি মানে এটা আমি লিখেছিলাম যে মেয়েদের অবস্থার জন্য, মানে এখন যে মানে একটা মেয়ে কি চাই সেজন্য। আচ্ছা, কবিতা শুরুর আগে তাহলে আমরা একটু জেনে নেই যে তুমি কি ভাবো মেয়েদের আজকের সমাজে মেয়েদের অবস্থানটা ঠিক কোথায়? অর্ধেক, মানে আচার এর নিয়ম বলে আমাদের এখানে যেমন হয়, আচার নিয়ম বলে অনেক মেয়েকে মানে বেঁধে রাখা হয়। যেমন ধরেন না, বাচ্চার দোহাই দিয়ে, তারপর সংসারের দোহাই দিয়ে, স্বামীর দোহাই দিয়ে, মানে এটা করো না, সেটা করো না, এটা এখানে যাবে না, এই করো না, সেই করো না। আমি আমার কথাই বলি, হ্যাঁ, আমি যখন পড়তে যেতাম তখন মানে বলা হতো যে এই মেয়েকে পড়িয়ে কি করবে। আমার বাবা বলতো কেন না, আমার বাবা বলতো আমার মেয়ে পড়বে, ওর যা ইচ্ছে তাই করবে। আমাদের বাড়ির চিন্তাধারা অন্যরকম। তো আশেপাশে থাকে মানুষ, যেটা মেয়েদের সবচেয়ে মানে খারাপ শত্রু বলতে পারেন, পাড়াপড়শি। আমার সেখানে কি মেয়েরাও আছে? হ্যাঁ, মেয়েরাও ছেলেরা। আচ্ছা, এই রাস্তা দিয়ে গেল, এখনো মেয়েটা জোয়ান হয়েছে, বিয়ে দাও নাই। আর আমাদের এদিকে 14, 15, 16, 18 যায় না, বিয়ে হয়ে যায়। আচ্ছা, এরকম হয়। তো এখন এগুলো বন্ধ হয়েছে বলতে আমরা আছি না, বলে দিই। আমাদের আছে এক স্যার আছেন, উনি সাহায্য করেন। আচ্ছা, তো আর আমাদের এখনের যে অবস্থা, এখন যদি আমি নিজের ইচ্ছেতে আমি কিছু করতে চাই, তো বললাম না, সংসারের নামে, মানুষের নামে মানে প্রচন্ড ভাবে বাধা দেওয়া হয়। সেটা বাড়ির লোক বলুন, বাইরের লোক বলুন, স্বামী বলুন, বয়ফ্রেন্ড বলুন, যাই বলুন, সবে বাধা দেয়। মানে সমাজ একদমই মানে কিছু মনে করে না, কিছুই মনে করে না। ওর থেকে আমি যখন কলেজে যেতাম, আমি অন্যর কথা বলছি না, আমার কথাই বলি। আমি যখন কলেজে যেতাম, আমাদের মূর্তিচড়া গ্রামে প্রথম মেয়ে ছিলাম যে আমি কলেজে যেতাম। আচ্ছা, হ্যাঁ, এরকম ঘটনাটা এরকম। হ্যাঁ, আমি যেতে যেতে এরপর প্রায় এখন প্রত্যেকটা 1টা 2টো বাড়ি ছেড়ে প্রত্যেকটা ঘরে মেয়ে কলেজে যাচ্ছে এখন। আরে বাহ, এখন বলে কি যে মানে ওই দিদিটার মতো, মানে আমার কথা ওই দিদিটার মতো আমিও হব। হ্যাঁ, তো ওটা হতে পারে না। আমাকে যখন বলে যে না ওই দিদিটার মতো হব, ওই দিদি প্রোগ্রাম করে, গান করে, নাচ করে, এই করে, সেই করে, আমরাও করব। এখন দেখ আমার থেকে ওরা ভালো জায়গায় আছে, আর ওটা দেখে আমি খুশি হচ্ছি। সেটাই, কিছু তো কাজ হয়েছে আমার কষ্ট। একদম একদম, মানে কিছু করতে গেলে বললাম না, এটা এরকম হলো না,
মেয়েটা এরকম। এই বেলাজাল টপকে তুমি যে তুমি কি মাস্টার ডিগ্রি করেছো শুনেছিলাম, তুমি যে মাস্টার ডিগ্রি করেছো, কলেজে গেছো, ইউনিভার্সিটিতে গেছো, মাস্টার ডিগ্রি করেছো, সেটাই তো স্যালুট তোমাকে। বাহ, এখন অনেকেই করছে। আমার মা আমাকে গান শিখিয়েছেন। আচ্ছা, মানে আমার মা বাবা আমাকে পুরো স্বাধীনতা দিয়েছে। বাহ, আটকাননি, কোনো কিছুতে আটকাননি। হ্যাঁ, কিছু লোক আছে, নাম বলছি না, ওনারা অনেক চেষ্টা করেছিলেন এই মেয়ের বিয়ে দিয়ে দাও। যখন আমি বলি মাধ্যমিক দিয়েছি, তখন বলা হয়েছে বিয়ে দিয়ে দাও মেয়ের। আচ্ছা, পাত্র, শুধু পাত্র নিয়ে আসতো। আমার মা বলেছে আমি দেব না। আর আমার মাও অনেক সুন্দর গান করতেন। তো উনি ছিলেন 84 এর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ধামালি গানে। হ্যাঁ, আরে বাহ। ওনার বাবা মা ছিলেন না, পিসির কাছে মানুষ হয়েছেন। তো উনি যেটা করতে পারেননি সেটা আমাকে দিয়ে করিয়েছেন। আর আমি গর্বিত করতে পারি, আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে পারি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই গর্বিত হওয়ারই কথা। বাহ, খুব ভালো লাগলো। সেই সুদূর মূর্তিছড়া চা বাগান, মানে এত বিরোধিতা, এত বিরোধী মনোভাব ছিল প্রত্যেকের, সেই বেড়াজাল থেকে বেরিয়ে আজ তুমি এখানে। সেটা সবার আশীর্বাদ। এবার একটা কবিতা শুনে। সাজতে হামি চাই, সাজতে হামি চাই যে সাজে, হামকে কি সাজতে দিবে? পড়তে হামি চাই সম্মানের শাড়ি, জনটা পড়লে হামি বাঁচবো নোংরা নজরলে, হামকে কি পড়তে দিবে? যেমন মাথা বাঁধবো হামি, হামকে কোনো বন্ধনে নাই বাঁধবে, হামকে কি বাঁধতে দিবে? যে কাজল লাগাবো চোখে, কারো নজর নাই লাগবে হামকে, হামকে কি লাগাতে দিবে? যে কানের দুল পড়লে দুলের শোভা ফুটবে ফুল হয়ে, আমি কি পড়তে পারবো? পড়তে চাই আমি সেই হার, যে বাড়াবে খামার রূপের বাহার, আমি কি পড়তে পারবো গো? কপালের টিপ লাগাবো যেমন আকাশের জ্যোৎস্না দেওয়া চাঁদ, দূর হবে আমার জীবনের আন্ধার, ঠোঁটে মাখবো আমি যে রং, হবে নাই আমার জীবন কোনো দিন বেরং, আমি পড়ব পায়ে নূপুর, যার শব্দ শুনে দূরে থাকবে যত বিপদ আছে আমার, বড় সাধ আমার, আমি সাজবো এমন সাজে, যে সাজে আমি সাজতে চাই, হামকে কি সাজতে দিবে কি সমাজ? বাহ, দারুণ। সত্যি মধুমিতা বাউরির কবিতায় ওর সময়ের, মানে ওর পরিস্থিতির কথাই বারবার উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার চলে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান একেবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে। উঠবেন না কিন্তু। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। সাহিত্য, সাহিত্য জাতির মেরুদণ্ড। আর তাই হয়তোবা নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরুকে বাঙালিরা জাতির আইকন বলে ভাবি। আর এই সাহিত্য নিয়ে যত আলাপ, যত আলোচনা আমরা করব, ততই হব ঋদ্ধ থেকে ঋদ্ধতর। কারণ পরবর্তী প্রজন্মকেও সাহিত্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বর্তায়। একেবি টিভি নিয়ে আসছে সাহিত্যের অনুষ্ঠান সাহিত্য বাসর। কি হবে এই অনুষ্ঠানে?
এই অনুষ্ঠানে থাকবো আমি এবং অবশ্যই আপনারা কোনো একজন কবি এবং সাহিত্যিককে নিয়ে বসে সাহিত্য সমুদ্রে ডুবকি মারব। দেখবেন উঠে আসবে মুঠো মুঠো মুক্ত মনি। রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই একেবি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর। বিরতির পর আবারও সকলকে স্বাগত জানিয়ে আমরা ফিরে এসেছি একেবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে। আমার সঙ্গে আছে আমাদের আজকের অতিথি কবি মধুমিতা বাউরি। আচ্ছা, খুব জানতে ইচ্ছে করছে তোমার জীবনের একটা স্মরণীয় ঘটনা আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করো। স্মরণীয় ঘটনা বলতে আমার এখন মনে পড়ছে, আমি পড়াশোনার কথাটাই বলি। আমি যে জায়গাতে বড় হয়েছি ওখানে 10ম শ্রেণী উত্তীর্ণ মেয়ে ছিল না। আচ্ছা। হ্যাঁ, তারপর পড়তে পড়তে যখন মাধ্যমিক পাশ করলাম, উচ্চ মাধ্যমিক পাশ করলাম, তারপর স্বপ্ন ছিল কলেজ কমপ্লিট করব, গ্রাজুয়েশন করব। তো মা বলল করো। যখন সম্পূর্ণ করে বাড়ি এলাম, সার্টিফিকেট এলো বাড়িতে, তো মা বলল ওই দিনটাই বলতে পারেন আমার জন্য স্মরণীয়, যেখানে মানুষ পড়তে যায় না। ওই আমাদের স্কুল ক্লাস 10 অবধি বন্ধ হয়ে যেত মেয়েদের। আচ্ছা, একদম কি করব পরে। তারপর 11-12 কোথায় পড়েছো? এই বস্তিতে একটা স্কুল আছে, ভদ্রপল্লী। আচ্ছা, ওখান থেকে আমার সকাল থেকে মানে হয়ে যেত প্রায় 7টা 7:30 এরকম বাজতো আমার বাড়ি আসতে আসতে। এত দূর না, মানে এটার মধ্যে আমার বলি আমার কাজও থাকতো। বাড়ির কাজ করতাম। হ্যাঁ, মা তো থাকতেন না। বাড়ির কাজ করতাম, ভাইকে দেখতাম। আমার ভাই আছে ছোট একজন, ভাইকে দেখতাম, তারপর যেতাম স্কুল থেকে টিউশন। ওই টিউশন থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত। টিউশন যেতে হতো কৈলাসহর, আমাদের বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার, আরো জুড়ে 9 কিলোমিটার আপ ডাউন করতে হতো। ভাড়া ছিল তখন আমাদের 7 টাকা। হ্যাঁ, 7 টাকা ভাড়া দিয়ে আসতাম। যেতে আসতে হয়ে যেত 7টা 8টাও বাজতো, কারণ প্যাসেঞ্জার হতো না। অনেক সময় হেঁটে এসেছি। আমি বললে বিশ্বাস করবেন না, যখন সকাল 7টার সময় টিউশন থাকতো, এটা ছিল ক্লাস, আমি যখন 12-এ পড়ি, তখন তো আমাদের কাছে তো মানে ওখানে ভালো টিউটর নেই। তো কি করব, 6 জন 3টে সাইকেলে করে আসতাম। আচ্ছা, ভাবতে পারছেন কি করে। আর যদি সাইকেল নষ্ট হতো তো হেঁটে 5টার সময় বেরোতাম। হ্যাঁ, হেঁটে আসতে আসতে প্রায় 1 ঘন্টা মতো লাগতো। 6টা মেয়ে তো, হেঁটে যেতে তো আমাদের টাইম হয়ে যেত। রবি স্যার, ওনার আশ্রম স্কুলের পাশে ওনার বাড়ি, তো ওখানে যেতাম বাংলা টিউশনের জন্য। আমার তো অনার্স ছিল, তো ওখানে যেতাম। আমি বলি আমার বান্ধবীদের নাম, রোমা ছিল, মুক্তা, আর আরেকজন ছিল দীপিকা, আর রিমি বলে। আমরা 6 জন আসতাম যেতাম। ওরা বস্তির, আমি বাগানে। আমি একা ছিলাম বাগানের ওদের সাথে। আর আরেকজন বাগানের মেয়ে ছিল আমার বান্ধবী রুমা, ও যেত। ও ছিল মনোভিলি, আমার পাশের বাগানের মেয়ে। বাহ, দারুণ। 6 জন 3টে সাইকেল করে। সত্যি একটা স্মরণীয় অভিজ্ঞতা। ও বাড়ির কাজ করে তারপর কত 7 কিলোমিটার, 7 কিলোমিটার পার হয়ে স্কুলেই তো যেতে তখন। স্কুলে গিয়ে তারপর ফিরে এসে আবার টিউশন করতো। মানে সত্যি এখানেই তারপর ওর যে এত বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেটাতেই কিন্তু আজ আমাদের একেবি টিভির সাহিত্য বাসর সার্থক রূপ পেল। সত্যি মানে আজ ধন্য হলাম তোমাকে দেখে। এবার শুনে নেব আরেকটা কবিতা। আমিও আসতে পেরে অনেক ভালো লাগছে। তো এখন আমি বলবো একটুকুন ভাব, মানে নিজেদের জন্য সময় যেটুকু দরকার, আমাদের ভাবার দরকার। এটা একটা ছোট কবিতা, কলম থেকে বেরোলো লিখে দিলাম। এটা ট্রেনে আস্তে আস্তে আজ লিখেছি। আচ্ছা, আজকে পোস্ট করিনি এখন। আচ্ছা আচ্ছা। একটুকুন ভাবন জিরা থোড়া সময়, ভাবটুকুন নিজের কথা, তোর মনে আছে যত ব্যথা, কেনে মরুস পরের লাগি,
কেউ নাই ভাবে তোর লাগি, আপন মনকে জিগাতো কেউ কি মরে কারো লাগি। তবু মনের কষ্ট লুকাই তুই কি পাইলিস বল, এরা তোকে দিল বদনাম আর দিল চোখে জল। নাই বুঝলো তোকে, না ভাবলো তুই কি চাইস, খেলার পুতুল বোনায় তোকে খেলছে নিয়ে 12 মাস। অপূর্ব অপূর্ব একটা কবিতা। আচ্ছা মধুমিতা, কত কিছুই তো আছে, কবিতাকেই কেন বেছে নিলে? কবিতা আমি প্রথম লিখতাম না, হ্যাঁ। এটা আমাদের কথা সাহিত্যের একটা ক্লাস হতো শনিবার। আচ্ছা। তো আমাদের বাংলার স্যার ছিলেন সুকান্ত স্যার, হুম। তো উনি লেখাতেন। তো ওই লিখতে লিখতে আমরা শুরু করেছিলাম, অনেকেই লিখতো, তো আমার লেখাটা সুন্দর হতো, আচ্ছা। ছন্দ মিলতো। হ্যাঁ। তো উনি বললেন আগে এটা নিয়ে এগোবি। তো আমি সেটা আর ভাবিনি যে আমি মানে এটা নিয়ে এগোবো সামনে। তো আমি বন্ধ রেখেছিলাম লেখা। হুম। প্রথম লেখা লিখেছিলাম আমি একটা, আমার বই ছোট্ট একটা ভাইজি আছে আচ্ছা। ওকে নিয়ে। তো ওগুলো পোস্ট করেছি, এফবিতে পোস্ট করা আছে। তো ওগুলো ছেড়ে দিলাম, তো ওরা এখন বড় হয়ে গেছে অনেক, ছেড়ে দিলাম। আরও শুরু করেছি 17-18 থেকে। আচ্ছা। তখন থেকে আবার তারপর আমার পরিচয় হয়, আমার দাদা একজন আছেন, পাতানো ভাই আর কি। আমার বড় ভাই তো ছিল না, তো আমার বড় ভাইয়ের শখ ছিল, তো ওনাকে আমি ভাই ফোটা দিই, অজিত খয়রা ওনার নাম। আচ্ছা। তো বলছে, আমার একদিন এসে বলছে যে লেখালেখি তো করতে আগে, এখন কি বন্ধ করে দিয়েছিস? আমি বললাম না। তো বলছে এই আমাদের যে জেঠু আছেন, বিপ্লব জেঠু, ওনার কথা বলছেন। উনি বলছিলেন কেউ যদি রাজ্যের বিখ্যাত কবি বিপ্লব উরাংয়ের কথা বলছো? হ্যাঁ, ওনার কথাই বলছি, আমার জেঠু হন। আচ্ছা। তো বলছেন যে কিছু লেখালেখি কর, উনি আসবেন। আচ্ছা। তো ওনার যখন উনি আসেন তখন আবার এটা উনি গেছিলেন আমাদের বাড়িতে, 19-এ গেছিলেন। আচ্ছা। হ্যাঁ। তো আমাদের যে কথা সাহিত্যিক জয়াগওয়ালা আমার জেঠিমণি, ওনার স্মরণ সভা উঠানে আমার করাই আমি। ও তখন থেকে আবার শুরু হয়েছে লেখা। হ্যাঁ, আমার ঝুমুরের দল দিয়ে ঝুমুর নাচ করাই, কবিতা মানে আলোচনা যা হয় আর কি একটা অনুষ্ঠানে, সব দিয়ে একটু মানে ধরেন ঘন্টা দেড়েক অনুষ্ঠানটা হলো, তারপর থেকে লেখা শুরু করেছি। আচ্ছা। বাহ। তখনই লিখেছিলাম আমার মন। আচ্ছা আচ্ছা। তো এবার শুনে নেব আরেকটা কবিতা। সত্যি বারবার অভিভূত হচ্ছে, আমরা বারবার চলে যাচ্ছি দুটি পাতা একটি কুড়ির দেশে, এত ভালো লাগছে। ওর কবিতা যেন মাটির কবিতা, মাটির গন্ধ, শোকা গন্ধটা মিশে আছে ওর কবিতায়। এখন বলবো আমাদের ছোট একটা অনুষ্ঠান হয় ওই এপ্রিল মাসে, যে চৈত্র সংক্রান্তি হয় না, আমাদের যে বাউরি কমিউনিটি যে আছে ওরা আম পরব বলে, মানে আমরা আম পরব মানে ওই যেদিন সংক্রান্তি হয় না সেদিন আমাদের ভোরে উঠে সেটা করতে হয়, ওই নদীতে গিয়ে পূর্বপুরুষদের দিতে হয়, দিয়ে আসতে হয়। মানে ওই এটাতে ইয়ে থাকে, আমি বলি গুড় থাকে, চানা থাকে, আর আম দিয়ে মাখিয়ে ওই দিতে হয়। আচ্ছা। কোলা পাতাই করে। তো সেটাই বলছি, আম পরব। রাইত পুহাইলে আম পরব, বড় যতন করে ঝাড়বো চাল আর পারবো আম কচি কচি, বাছবো চানা মটর ভালো দেখে লিব গুড় ভেলি, সকাল হইলেই লাগবে খাড়াতুরা, সবকেই উঠে স্নান করে যাবে নদীর পাড়ে, দলে দলে ছুটবে সব ছাতু বাড়াবে বলে, জলায় চুলা চাল ভাজলাম, চুলায় দিয়ে বেশি জাল, চানা মটর ভাজলাম সব, বড় যতনি মিহি করে জাঁতাই পিসলাম সব, সব একখিনে মিলাই করে সানলাম, আমি আর গুড় মিশাইলাম পরে, বেলা বেজান হইল সবে মিলে যাব ছাতু বাড়াতে, বাড়ায় আসে হামদের ছানা, মেলা আছে কাম, বনাবো সবজি আর 12 রকমের শাক, জলদি জলদি হাত চালাও বাকি কাম আজ থাক। দর্শক বন্ধুরা দেখতে পেলেন তো, আবারও সেই উঠে এলো মাটির গন্ধের কবিতা। সত্যি এত ভালো লাগছে আর কি। আমরা আছি স্টুডিওতে, কিন্তু চলে গেছে সেই সুদূর
কি কি ছড়া বললে? মতিছড়া। মতিছড়া, মূর্তিছড়া। মূর্তিছড়া। সেই মূর্তিছড়া চা বাগানে আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। যেতে যেতে একটা ছোট্ট করে শুনতে চাই মধুমিতার কাছে যে এই যে কবিতা লেখো, সেটা তোমার বন্ধু বান্ধব মহলে মানে কিরকম প্রতিক্রিয়া, ওদের কিরকম প্রতিক্রিয়া পাও তুমি? ওরা বলে শুদ্ধ ভাষায় লেখার জন্য। আমি বলি না, আমি যে ভাষায় কথা বলছি আমার ভাষাটা অন্যরকম। এই যে ভাষায় আমি লিখছি এটা হচ্ছে ছিলমিলো ভাষা। এটা সব আমাদের বাগানের শ্রমিকের যত মানে মিক্সচারের একটা মিশ্রণ, হিন্দি উড়িয়া যা আছে। তো ওই ভাষাটা দিয়েই আমি মানে লিখবে। দারুণ দারুণ দারুণ। ওটা দিয়ে শুদ্ধ ভাষাতে তো লিখতে পারবো, লিখি, কিন্তু আমি কনভার্ট করে দিই এটাতে বাংলাতে। সেই তো বাংলা থেকে আমি ছিলমিলোতে চলে যাই। আর কখনো কখনো আমাদের যে ভাষাটা এটা হলো তুমি আমি ভাষা। আচ্ছা, এটার মিলটা পাবেন একদম বাংলা ভাষা। আচ্ছা, কিছু ওয়ার্ড মানে আলাদা, কিন্তু একরকম, পুরো একরকম মিলে যায় সাধু ভাষার মতো। রসই আর ল বেশ মানে অনেক ব্যবহার হয় আমাদের ভাষাতে। তো বলি না তো, আমরা ছিলমিলোই বলি, বাড়িতে ছিলমিলোই বলি। নিজেদের সঙ্গে কথা বলার সময় ছিলমিলো তুমি আমি বলি না, যখন আমরা বাড়িতে থাকি তখন আমাদের ভাষা তুমি আমি বলি। আমরা চলে এসেছি অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। আমাদের সঙ্গে রয়েছে মূর্তিছড়ার ছিলমিলো কবি, মূর্তিছড়া ঠিক বললাম তো, মূর্তিছড়ার ছিলমিলো কবি মধুমিতা বাউরি। আমরা ভীষণ মানে আপ্লুত ওকে পেয়ে, এত সুন্দর সুন্দর কবিতা আমরা শুনলাম, মাটির কবিতা আমরা শুনলাম, যে আমরা চলে গেছি সেই দুটি পাতায় একটি কুড়ির দেশে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আবার আসবে। নমস্কার। কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? নিশ্চয়ই ভালো। আরো ভালো কি করে করা যায়? যারা সাহিত্যকে ভালোবাসেন, যারা কবিতাকে ভালোবাসেন, কবিতাকে ধারণ করেন, ওরা আমাদের মতামত দিতে পারেন কি করে অনুষ্ঠানটা আরো একটু ভালো করতে পারি, কি করে আমরা আরো ঋদ্ধ থেকে ঋদ্ধতর হতে পারি কবিদের পেয়ে, গুণী কবি সাহিত্যিক সবাইকে পেয়ে। আজকের মতো এখানে, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, আবার নতুন কোনো কবিকে নিয়ে। নমস্কার।